নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার দুর্দান্ত একটি এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে যাবার আগে একটা ছোট্ট কথা বলে দিই। নিউজ বাণী বাংলা যে চ্যানেলটি খোলা হচ্ছে সেটা কিন্তু কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর স্বার্থের জন্য নয়। এই চ্যানেলটি খোলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক ঘটনা, বিভিন্ন আন্তর্জাতিক বা দেশীয় রাজনৈতিক ঘটনা আপনাদের সামনে বিশ্লেষণমূলকভাবে তুলে আনার জন্য। এবং এইটা যে কাজটা নিয়ে আমি নেমেছিলাম সেটা নিয়ে অনেকটাই সফলে বলা যেতে পারে, কারণ এক মাসও হয়নি এই চ্যানেলটি। আপনারা পাশে থাকার জন্য চ্যানেলটি অনেক গ্রোথ পেয়েছে, অনেক উচ্চতায় পৌঁছে গেছে। এর জন্য অত্যন্ত খুশি এবং আপনাদের কাছে অত্যন্ত ঋণী। তাই আগামী দিনেও আপনারা আমার এই চ্যানেলটির পাশে থাকুন এবং একে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, এটাই আমি চাইব। নমস্কার। তাই আজকের ভিডিওটি আমি শুরু করছি, সেটা হচ্ছে হাসান মেহেদী বা মেহেদী হাসান। সম্প্রতি এই ছেলেটিকে নিয়ে কেন ভারত বাংলাদেশ দুই দেশে উত্তাল? কেন এই ছেলেটি, এই মাত্র 20 থেকে 21 বছর বয়সী একটা ছেলে ভূ রাজনৈতিক চক্করে কি করে এতটা মাইলেজ পেয়ে গেল এবং তাকে খুনিও বলা হচ্ছে? কেন? এই ছেলেটির ইতিহাস কি? ভারত থেকে কেন তাকে কার্যত খেদিয়ে তাড়িয়ে দেওয়া হলো, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এইটা নিয়ে আলোচনা করার আগে আমাদের ফিরে যেতে হবে 1.5 বছর আগে। হাসিনার বিরুদ্ধে যখন বাংলাদেশ উত্তাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে একটা বলা যায় স্ট্রং স্টুডেন্ট মুভমেন্ট চলছে, তখন সেখানে যারা মাথারা ছিল তার মধ্যে 18 বছর বয়সী একটা ছেলে ছিল হাসান মেহেদী। এই ছেলেটিও নাকি বিভিন্ন ঢাকার পাশাপাশি বিভিন্ন বাংলাদেশের যে ছোটো ছোটো জেলাগুলি রয়েছে সেখানেও স্টুডেন্ট মুভমেন্টগুলো করছিল। হাসান মেহেদী তার একটা নেতৃত্বে ছিল। যাই হোক, ক্ষমতায় যখন হাসিনা পালিয়ে গেলেন তখন বিভিন্ন জায়গায় পুলিশের ওপর আক্রমণ হলো, সেটা আপনারাও দেখেছেন। এবার পুলিশের ওপর আক্রমণ হলো, সেখানে সেই সময় একজন পুলিশ অফিসারকে পিটিয়ে আধমরা করে তাকে জ্বালিয়ে দেওয়া হলো। তিনি হচ্ছেন এসআই সন্তোষ। এইবার এখানে একটা বিষয় সামনে চলে আসে, এই জ্বালিয়ে দেওয়ার পরে কারা এর পেছনে ছিল? বাংলাদেশ তখন যে ইউনূস সরকার ছিল, এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু সে সময় একটা ভিডিও সামনে চলে আসে, এই হাসান মেহেদী ছেলেটি একটি থানায় বসে পুলিশ অফিসারদের ধমকাচ্ছিল এবং সে কোট আনকোট, আমি বলে দিচ্ছি এই লাইনটাই বলেছে, আমি নাকি এই হাসান মেহেদী নামে ছেলেটি নাকি সেই সময় থানায় বসেছিল এবং সে কোট আনকোট পুলিশ কর্মীদের হুমকি দিয়েছিল। হুমকি দিয়ে সে বলে দিয়েছিল এই যে এসআই সন্তোষকে নাকি সেই জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল এবং সেই নাকি এসআই সন্তোষের উপর হামলা চালিয়েছিল। এই ভিডিওটা সামনে আসে আবার বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে এবং ছেলেটিকে গ্রেপ্তার করা হয় সেই সময়। কিন্তু বাংলাদেশে ইউনূস সরকারকে জানেন কেমন ছিল, আপনারাও জানেন আমিও জানি। সেই ইউনূস সরকার তো কোনো ব্যবস্থা পরে নিতে পারেনি, তাই ছেলেটিকে পরে পুলিশ বাধ্য হয় ছেড়ে দিতে হয়। এইবার সে তো বলে দিলাম অনেক আগের। এখন ভারতেও কেন উত্তাল? 5 থেকে 6 দিন আগে দিল্লির কনর প্লেসে একটি ভিসা সেন্টারে, বেসরকারি ভিসা সেন্টার, একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিসে এই ছেলেটি এবং একজন মহিলা বসে বসে ভিসা নিতে আসে। সেই সময় হয়তো কেউ তাকে চিনতে পারে, ছেলেটিকে দেখে একটি ভিডিও রেকর্ড করে নেয় এবং সামাজিক মাধ্যমে সেই ভিডিওটি ছেড়ে দেয় এবং সেটি ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে তার পাসপোর্টেরও বিভিন্ন তথ্য, ব্যক্তিগত নাম্বারেরও বিভিন্ন তথ্য সামনে চলে আসে। প্রশ্ন ওঠে, যেই ছেলেটি কট্টর ভারত বিরোধী, কারণ একাধিক পোস্ট ভারত বিরোধী করেছে, বিভিন্ন তার ফেসবুকের লাস্ট পোস্ট, ভারত আসার আগে লাস্ট পোস্টটিও সে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করেছে, সে লুকিয়ে দিল্লিতে লুকিয়ে করে এবং তারপর সে ভারত থেকে আবার অন্যান্য ইউরোপের দেশে যাওয়ার চেষ্টা করছে। যাই হোক, এবার তার ভিডিওটা ভাইরাল হয়। ভিডিওটা ভাইরাল হওয়ার পর তো ভারত এবং বাংলাদেশ দুই দেশে রেডে পড়ে কী করে একজন কট্টর ভারত বিরোধী একজন ব্যক্তিত্বকে কী করে দিল্লিতে যাওয়ার ভিসা দেওয়া হলো এবং সে সেখান থেকে আবার ইউরোপে, বলা ভালো ইউরোপের পর্তুগালে তিনি যাওয়ার চেষ্টা করছিলেন। এইবার এই খবর সামনে আসার পরে যে টুইটারে শোরগোল পড়ে যায়, ভারতীয় গোয়েন্দাদেরও নজরে পড়ে, এই ছেলেটিকে ট্রেস করা শুরু হয়। বিবিসির একটি রিপোর্টে বলা হয়েছে এই ছেলেটি নাকি বারবার লোকেশন চেঞ্জ করতে থাকে। কারণ নাকি তার এক ঘনিষ্ঠ মহল সূত্রে বলা হয় যে তুমি এক্সপোজ হয়ে গেছো ভাই, এবার তুমি পালাও। এবার ওর কাছে যে লোকেশনগুলো সেফ হাউস হিসাবে ছিল সেখানেও তাকে রাখতে রাজি হয় না, কারণ জানে ভারতীয় গোয়েন্দাদের নজরে রয়েছে সে। তাই কোনোভাবে দিল্লি এয়ারপোর্টের কাছে একটা হোটেলে ওঠে। এবার সে হোটেলে ওঠে, সে তারপর এয়ারপোর্টে যায়। এয়ারপোর্টে কি স্বাভাবিক, এবার এবার এয়ারপোর্ট থেকে সে কিন্তু পর্তুগালে না, সে বুঝে গেছে সমস্যা বাড়বে, এখন সে বাংলাদেশে ব্যাক করার চেষ্টা করতে থাকে। এইবার সেখানে বিবিসি রিপোর্ট অনুযায়ী এক গোয়েন্দা তাকে আটকায় এবং তাকে কিছু জিজ্ঞাসাবাদ করে।
সূত্রের খবর তার কাছে নাকি ক্রিপ্টোকারেন্সি অন্তত 35 থেকে 40 লাখ টাকার ছিল, এবং আইফোন থেকে শুরু করে বিভিন্ন দেশের সিম কার্ডও ছিল। এবং ওই গোয়েন্দা বিবিসিকে বলে দেয় যে আমরা ভারত বিরোধী কাউকে ভারতকে ব্যবহার করে অন্য দেশে যেতে দেব না। ফলে ওই ছেলেটিকে ওখান থেকে ঢাকাতে পাঠিয়ে দেওয়া হয়, এবং আমার খুব সন্দেহ ছেলেটিকে ব্ল্যাক লিস্টেডও করে দেওয়া হয়। এই বাংলাদেশে ফিরেই তো ছেলেটি রেডে শুরু করেছে, তাকে নাকি শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, এই করা হয়েছে, ওই করা হয়েছে। সেখানকার সাংবাদিকরা তাকে কি বেশ কিছু কটু প্রশ্ন করেছিল, তার কোনো উত্তর সে দিতে পারেনি। এই ছেলেটি কিন্তু মানে বেশ ক্রিমিনাল বলা যেতে পারে, কারণ এই ছেলেটি যে মহিলাটাকে স্ত্রী সাজিয়ে ওই ভিসা সেন্টারে গেছিলো, পরে জানা যায় সে তার স্ত্রী নয়, এটা নাকি একটা এক প্রকার কন্ট্যাক্ট ম্যারেজ। সেই মহিলাটি তার থেকে 6 বছরে বড়, এবার হতেই পারে প্রেমের সম্পর্কে 6 বছরে বড়, কিন্তু মহিলাটি ক্যামেরার সামনে এসে স্বীকার করেছে সে তার স্ত্রী নয়, সে তাকে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। অর্থাৎ পর্তুগাল পালানোর পুরো প্ল্যানটা সে আগের থেকে করে রেখেছিল, ভারতকে ব্যবহার করেই সে পালাতো। এবার সে পালাচ্ছিল কেন? কারণ উপরে মানে বাংলাদেশে যার এত দম, জেলেই রাখতে পারছে না, সে হঠাৎ করে বাংলাদেশ থেকে পালাচ্ছে। তার কারণ হচ্ছে নির্বাচনটা যে হলো তারপরেই কিন্তু সে বুঝে গেছে বাংলাদেশ আর সেফ নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই মাথাগুলি ছিল, যেই গ্যাং বলা যায়, যে গ্যাংটা ছিল না, তারা এখন বেশ সমস্যায় পড়েছে। তাই জন্য তারা এখান থেকে পালাতে আছে। এই গ্যাংটার জন্যই ভারত বাংলাদেশ সম্পর্কটা অত্যন্ত নিচে নেমে গেছে। এখন যে বিএনপি সরকার আসার পরেই যদি পুরনো ফাইলগুলি খোলে, পুরনো হামলার ঘটনাগুলি যদি বিচার হয়, তখন এদেরকে বাঁচাবে? তা আগেভাগেই পালাতে চাইছে। তাই জন্য ক্রিপ্টোকারেন্সি মারফত 35 থেকে 40 লাখ টাকা, বিবিসি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ মুদ্রায় 40 লাখ টাকা, এর পাশে আইফোন, বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে তাজি পালাতে গেছিল। কিন্তু এমন সমস্যায় বেচারা পড়লো যে আর জীবনে ভারতে আসতে পারবে কিনা সন্দেহ। কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না, আজ এই মেহেদি হাসানের সেটাই অবস্থা হলো। একসময় যে পুলিশ অফিসারকে নাকি সে জ্যান্ত জ্বালিয়ে মেরেছিল, বিরাট বড় গর্বের কাজ করেছে, একজন পুলিশ অফিসারকে হত্যা করেছে, সে নাকি এবার এখন তার এমন অবস্থা, একটা দেশ থেকে খেদিয়ে দেওয়া হলো। এখন সে কোন দেশে যাবে, কোথায় যাবে কিছুই স্পষ্ট না। বাংলাদেশে আপাতত ফিরে গেছে, সেখানে গিয়ে ফোঁস ফোঁস করে যাচ্ছে আগামী। তাই এই হাসান মেহেদি বা মেহেদি হাসান, এই যে ছেলেটি আছে, এর আগামী দিনে মানে কি হয় সেটা তো আমার দিকে নজর থাকবেই, আপনাদেরও নজর থাকবে। আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।